প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা বিষয়ের প্রতিদিনের আয়োজন ফ্রন্ট পেজে। সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী এই আয়োজন আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন গাজী এম.এস. তামিম, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তামিম ভাই, আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ। দর্শক, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা দেখে নিব আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, মানবতা বিরোধী অপরাধে হাসিনার মৃত্যুদণ্ড। দৈনিক আমার দেশ, গণহত্যায় হাসিনার ফাঁসির দণ্ড। দৈনিক ইত্তেফাক, শেখ হাসিনার মৃত্যুদণ্ড। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায় ট্রাইব্যুনালের। দৈনিক নয়া দিগন্ত, জুলাই হত্যাকাণ্ডে হাসিনার মৃত্যুদণ্ড। দেশ বিদেশি সুস্পষ্ট বার্তা, আইনের ঊর্ধ্বে কেউ নয়, প্রধান উপদেষ্টা। দৈনিক যুগান্তর, পলাতক ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ড। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রথম রায়। দৈনিক সমকাল, জুলাই হত্যায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড, রায়কে স্বাগত বিএনপি, জামায়াত ও এনসিপির। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, মানবতা বিরোধী অপরাধে হাসিনার ফাঁসি। দৈনিক কালের কণ্ঠ, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, অন্তর্বর্তী সরকার রায় ঐতিহাসিক, সবাইকে শান্ত থাকার আহ্বান। দৈনিক মানব জমিন, ৩৯৭ দিনের মাথায় রায়, শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদেশ, চৌধুরী মামুনের ৫ বছরের কারাদণ্ড। দৈনিক কালের কণ্ঠ, শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, ন্যায় বিচার ও আইনের শাসন মাইলফলক, অ্যাটর্নি জেনারেল প্রতিক্রিয়া। দৈনিক দেশ রূপান্তর, জুলাই হত্যাকাণ্ডে হাসিনার মৃত্যুদণ্ড। দৈনিক বণিক বার্তা, শেখ হাসিনার মৃত্যুদণ্ড মানবতাবিরোধী অপরাধ, মৃত্যুদণ্ডে দণ্ডিত আলোচিত ৪৮ রাষ্ট্র সরকার প্রধান, রায় কার্যকর হয় ৩৫ জনের। দ্য ডেইলি স্টার, হাসিনা সেন্টেন্স টু ডেথ, ICT also hands down capital punishment to ex-home boss Asaduzzaman Khan for a crime against humanity. New Age, Hasina Kamal sentenced to death. আপনারা দেখছিলেন সংবাদ শিরোনাম। তামিম ভাই, ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর যেই প্রথম থেকে আপনি তো আছেন, সেই জুলাই আগস্টের যেই ট্রাইব্যুনাল গঠন, মামলার রায়, অর্থাৎ প্রতিটা পদক্ষেপে আপনি ছিলেন এবং সাক্ষী হয়েছেন। কাজেই এ বিষয়ে বেশি আর আমি বললাম, আপনার কি প্রতিক্রিয়া, কেমন লাগছে? জি, ধন্যবাদ আপনাকে। মানে আজকে আমার মনে হয় যে বাংলাদেশের এমন কোনো জাতীয় পত্রিকা অথবা আঞ্চলিক পত্রিকা নেই যেখানে একদম সিমিলার হেডলাইন করা হয়নি। মানে কিছু না কিছু পার্থক্য থাকে প্রত্যেক দিনই পত্রিকায়, কিন্তু আজকে একদম সকল পত্রিকায় একটা কমন হেডলাইন্স হয়েছে। এতে করে বোঝা যায় যে জাতি এরকম একটি রায়েরই অপেক্ষায় ছিল এবং এটি যে একটা ঐতিহাসিক রায় এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সরকার প্রধানের মৃত্যুদণ্ড হয়েছে এবং এই রায়ের মাধ্যমে ভবিষ্যৎ সরকার প্রধানদের জন্য মেসেজ আছে, যারা ভবিষ্যৎ সরকার প্রধান হবেন অথবা সরকারের বড় বড় দায়িত্ব পালন করবেন। একটা পর্যায়ে গিয়ে কোনো না কোনোভাবে এরকম সরকার প্রধানরা কম্প্রোমাইজ করে ফেলেন, হয় নির্বাসনে চলে যান, তা না হলে অন্য কোনোভাবে তারা যারা পরবর্তীতে ক্ষমতায় আসেন তাদের সাথে কম্প্রোমাইজ করে ফেলেন। যার কারণে এর আগেও সরকার প্রধানরা যে এই ধরনের অপরাধ করেননি তা নয়, করেছেন, কিন্তু মৃত্যুদণ্ডের মতো দণ্ড প্রদান করা যায়নি, ইভেন বিচারও অনেক ক্ষেত্রে শেষ করা যায়নি। তো সেক্ষেত্রে আমি মনে করব যে এটা অবশ্যই একটা ইতিহাস হয়ে থাকবে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের মতো একটা সিগনিফিক্যান্ট ঘটনা দেশের ইতিহাসে যেহেতু আছে, অতএব সেই ঘটনায় যদি বিচার না হয় তাহলে দেশের ক্লান্তি লগ্নে যারা রাস্তায় নেমে পড়ে অধিকার আদায়ের জন্য তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, আমি সেটা মনে করি। আর বিচারের সাথে থেকেছি শুরু থেকেই, একদম যেদিন প্রথম অভিযোগ দাখিল করা হলো তদন্ত সংস্থায়, আমি তখন এই ট্রাইব্যুনালের একজন আসামি পক্ষের আইনজীবী। গণঅভ্যুত্থানের পরে নতুন সরকার এসেছে, কিন্তু আমি তখনও ওই সরকারের সময়েও এই ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী ছিলাম। আমার কাছে সাভারের একজন ভদ্রলোক আসলেন, ভদ্রলোকের নাম হুমায়ুন কবির বুলবুল। উনি নিজে আসেননি, উনি একজন লোক পাঠালেন, সাথে করে ওনার সন্তান আলিফ হাসান সিয়াম, তার মৃত্যুর একটি সনদ
এবং তার স্কুলের একটি আইডি কার্ড আমার কাছে পাঠালেন। সে তখন সাভারের ডেইরি মিল্ক স্কুলের 9ম শ্রেণীর ছাত্র, বয়স তার 14 বছর। সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে আন্দোলনে নেমেছিলেন। তখন পুলিশের গুলিতে সে ওখানেই নিহত হয় 5 তারিখে। এরপর উনি বললেন যে আমার ছেলের হত্যায় একটা মামলা করে দেন। উনি সাধারণত জানেন যে এক ছেলে নিহত হয়েছেন, এই মামলাটি যে কোনো একটা কোর্টে অথবা থানায় হবে। আমার কাছে যেহেতু তখন ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির ধারণা আছে, আমি যেহেতু ট্রাইব্যুনালে এর আগে 14 বছর আসামি পক্ষে এই মামলা করেছি, আমি বললাম যে আপনার এই ছেলের হত্যাটা কোনো হত্যার ঘটনা নয়, এটি কোনো দণ্ডবিধি আইনের নরহত্যা নয়, এটা একটা সিস্টেম ক্রাইম, মানে এটা অনেকগুলো হত্যাকাণ্ডের একটি ঘটনা। আপনি এটাকে যদি আলাদাভাবে বিচার করেন, আমাদের সাধারণ আইনে বিচার চান, তাহলে আপনি কোনোদিন প্রমাণ করতে পারবেন না যে আপনার ছেলের শরীরে কোন পুলিশের গুলিটা লেগেছে এবং সেটা কোন অস্ত্রের গুলি এবং কার হুকুমে এই গুলিটা হয়েছে। এটা আপনি পৃথিবীর কোনো আইনে প্রমাণ করতে পারবেন না। আপনার এই ছেলে হত্যার জন্য একমাত্র আইন হলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, সেটা বাংলাদেশে আছে এবং সেই আইনের অধীনে একটি আদালত আছে। এইটা আমি যখন ওনাকে বললাম, উনি তেমনটা বুঝলেন না, উনি তো আইনের মানুষ নয়। আমি তখন বললাম যে আপনি চাইলে আমি এই মামলার ড্রাফটটা করে দিতে পারি আপনাকে। তো উনি যাকে পাঠালেন, ওনার সাথে আমার পরবর্তীতে কথাও হয়েছে, উনি রাজি হলেন। উনি একটা ওকালতনামায় সিগনেচার দিলেন। দিলে আমি প্রথম এই মামলাটা ফাইল করলাম 14 আগস্ট 2024, মানে 8 আগস্ট সরকার গঠন হলো 14 তারিখে। এই মামলাটা আসলে কোথায় দাখিল হয়? এটা কোনো থানা নিবে না, এটা কোনো কোর্ট নিবে না, আর ট্রাইব্যুনালে সরাসরি মামলা করার কোনো ইখতিয়ার নাই। এই মামলার নিয়ম হলো আপনি এই ঘটনার তদন্ত চাইবেন, আর আপনি এই ঘটনার তদন্ত শুধু একটা হত্যাকাণ্ডের তদন্ত চাইলে হবে না, আপনাকে চাইতে হবে এই টোটাল পিরিয়ডের সকল হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চাইবেন, সাথে এইটাকে ইনক্লুড করবেন। আমি এবং এই ধরনের প্রথম মামলা। আমি কয়েক রাত বসে অনেকগুলো আইন দেখে আমি একটা ড্রাফট রেডি করলাম। রেডি করে তৎকালীন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা দিলাম। তদন্ত সংস্থা নাই, সবাই পালিয়ে গেছে। ট্রাইব্যুনালের কোনো প্রসিকিউটর নাই, সবাই পালিয়ে গেছে। আমি ওখানের একজন স্টাফ ওখানে ছিলেন, তার হাতে এটা জমা দিয়ে আসলাম, একটা রিসিপ্ট কপি এনে সাংবাদিকদের সামনে বললাম যে হ্যাঁ এরকম একটা মামলা ফাইল হয়েছে। সাংবাদিকরাও আকাশ থেকে পড়লো, গভর্নমেন্টও বললো যে এটা হতে পারে নাকি, কোনো যুদ্ধ চলছে না, তাহলে কিভাবে এটা মানবতা বিরোধী অপরাধ। তখন আমি এই আইন নিয়ে কাজ করা শুরু করলাম এবং আমি দেখালাম যে মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য যুদ্ধ চলাটা কোনো দরকার নেই। তার আগ পর্যন্ত সকলেরই ধারণা ছিল যে 71-এর মুক্তিযুদ্ধ ঘটনা ছাড়া এই ট্রাইব্যুনালে অন্য কোনো মামলা হতে পারে না। পরে গভর্নমেন্ট কনভিন্সড হলো, আবার দেখলাম গভর্নমেন্ট আমাকেই প্রসিকিউটর নিয়োগ করে দিলেন। আমি এটা নিয়ে যখন আর্গুমেন্ট করলাম, এটা নিয়ে বললাম, টকশো করলাম, পত্রিকায় বিবৃতি দিলাম, তারপরে গভর্নমেন্ট এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করলেন এবং এই ঘটনা তদন্তের জন্য একটা নতুন তদন্ত সংস্থা অ্যাপয়েন্ট করলেন, নতুন প্রসিকিউশন টিম অ্যাপয়েন্ট করলেন। তারপরে ধাপে ধাপে এটা এই সময়ে বিচারের মুখ দেখল। এটা ছিল এর প্রথম মামলা ছিল এটা মানবতা বিরোধী অপরাধ। রাইট। তো এই যে মামলা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দীর্ঘ সময় আপনি রায় পর্যন্ত কোনো প্রেশারাইজ হয়েছিল না, কোনো গ্রুপ হুমকি বা কি? না, হুমকি আসলে হয়নি, কারণ হুমকিতে তো আমরা আসলে ভয় পাই না, আর এইটা আসলে আমাদের মধ্যে কাজও করে না। কারণ আমরা গত পিরিয়ডে এই ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী ছিলাম যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তো সে সময়ে যখন আমরা কাজ করেছি, সেক্ষেত্রে এখন তো সরকার এই বিচারটার পক্ষে আছে, আর আসামিরা সাধারণত পক্ষেই থাকবে না। তবে যে জিনিসটা ফেস করেছি সেটা হলো দুই পক্ষেরই একটা অসন্তোষ আমরা ফেস করেছি, যেটার ক্ষেত্রে মাঝে মধ্যে চিফ প্রসিকিউটর স্যার আমরা একটু হতাশ হতাম। কারণ এই ভিকটিম ফ্যামিলির একটা বড় চাপ ছিল যে কেন এত বিচার দেরি হচ্ছে এবং বিচারের এত কিছু কেন দরকার। একটা সাধারণ মানুষের যা চাওয়া, মোবাইলে ভিডিও আছে আমার ছেলেকে গুলি করতেছে পুলিশ, ওইখানে পুলিশ যা আছে সব ফাঁসি দিয়ে দেন, এটা ছিল ভিকটিমদের চাওয়া। আবার আন্তর্জাতিক মহল থেকে প্রত্যেকটা স্টেপ তারা অবজার্ভ করতো। দেখেন, এত বড় একটা ডেথ সেন্টেন্স হলো যেখানে জাতিসংঘ ডেথ সেন্টেন্স এগেইনস্টে, তারপরেও তারা বিবৃতি দিয়েছে এক ধরনের সমর্থন করে, এবং তারা বলছে আমরা পুরো প্রক্রিয়া অবজার্ভ করেছি, আমরা এর ভেতরে কোনো অসামঞ্জস্যতা পাইনি, এবং এখন পর্যন্ত পৃথিবীর কোনো সংস্থা থেকে কোনো ক্রিটিসিজম আসেনি।
যেটা এর আগে ট্রাইব্যুনালের রায়গুলোর ব্যাপারে হয়েছে। এটা কিন্তু একটা বিরাট অর্জন। ইসেরা মনে করছেন, ভিকটিম ফ্যামিলি মনে করছেন যে না, মৃত্যুদণ্ড সবগুলোতে হওয়া উচিত ছিল, তারপরে আরও অনেক ধরনের অবজারভেশন আসা উচিত ছিল, যেমনটা সাধারণত এর আগে ট্রাইব্যুনালে হয়েছে, ফায়ার স্কোয়ারে মৃত্যুদণ্ড সহ অন্যান্য কথা। এগুলো কিন্তু আসেনি। এই যে ব্যালেন্সড একটা বিচার হওয়াতে কিন্তু মানে কর্নার থেকেই এর অ্যাকসেপ্টেন্সটা এসেছে। তো আমি মনে করি যে শুধু এক পক্ষের না, আমরা এটা শুরু থেকেই বলছিলাম যে এই ট্রাইব্যুনালে বিচার শেষে সকল পক্ষই ন্যায় বিচার পাবে। ভিকটিমরাও ন্যায় বিচার পাবে, আসামিরাও ন্যায় বিচার পাবে। আসামিরা বলতে পারবে না যে আমাদের আইনের মধ্যে থাকার কোনো সুযোগ ছিল যেটা আমরা পাইনি, এরকম কোনো সুযোগ থেকেই তাদেরকে বঞ্চিত করা হয়নি। তাদের সকল সুযোগ দেওয়া হয়েছে এই আইনের মধ্যে। এখন রায় তো হলো যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কনভিক্টেড দুইজন ফ্যাসিস্ট হাসিনা, সাবেক স্বরাষ্ট্র, তাদেরকে ফেরার বিষয়ে অর্থাৎ পরবর্তী দাবগুলো কি? হ্যাঁ, এই আইনে দেখেন এটাও একটা বিষয়, সেটা হলো এই আইনটা তো 1973 সালে শেখ মুজিব সাহেবের হাতে গড়া আইন। উনি এই আইনটি করেছিলেন পাকিস্তান আর্মিদের বিচার করার জন্য। তারপরে উনি পাকিস্তান আর্মিদের ক্ষমা করে দিলেন, ট্রাইপার্টি এগ্রিমেন্টের মাধ্যমে পাকিস্তানে পাঠিয়ে দিলেন, দিয়ে এই আইনটা কার্যক্রম স্থগিত করে বন্ধ করে রাখলেন। 2009 সালে এসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আইনের সংশোধন করে এখানে সামরিক অফিসারদের পাশাপাশি বেসামরিক ব্যক্তিদের বিচারের ব্যবস্থা রাখলেন। রেখে উনি বেশ কিছু বিচার করলেন। ওইখানে আপিল করার সুযোগ ছিল 60 দিন। উনি দেখলেন যে দেরি হয়ে যাবে, উনি এটাকে কমিয়ে 30 দিনে নিয়ে আসলেন। এখন আইনে সেটাই আছে। এই আইনের অধীনে যদি কারো বিরুদ্ধে শাস্তি হয় তাহলে তাকে 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে হবে। তবে দুটা শর্ত, একটা হলো হয় তাকে গ্রেফতার হতে হবে অথবা তাকে ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করতে হবে, মানে ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে। ক্রিমিনাল মামলায় কোনো ব্যক্তি পৃথিবীর কোনো আইনে অনুপস্থিত থেকে বা পলাতক থেকে কোনো আইনি সুবিধা পাবে না, এটা সেটেল প্রিন্সিপাল। তো ওনারা দুজন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেব, ওনারা যতক্ষণ না পর্যন্ত সারেন্ডার করছেন বা গ্রেফতার হচ্ছেন, ওনারা অন্য কোনো পদ্ধতিতে আইনি সুযোগ পাবেন না, অর্থাৎ আপিল করতে পারবেন না। তবে গভর্নমেন্ট চাইলে আপিল করতে পারে, যে সর্বোচ্চ শাস্তি যেটাই হয় নাই সেখানে। ফিরিয়ে আনার ব্যাপারে দুটি পদ্ধতি, একটা হলো প্রসিকিউশন এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবেন, এই যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছে সেই মৃত্যুদণ্ডের পরোয়ানার কপি দিয়ে। আর যেহেতু ওনারা এখন ভারতে আছেন, ওনাদেরকে এক্সট্রাডিশন চুক্তি আছে ভারতের সাথে, যে চুক্তি আছে, জি, এটা কিন্তু শেখ হাসিনারই করা, নিজের স্বাক্ষর 2013 সালে করছে। তো এই 13 সালের প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফেরত পাঠাতে পারবেন এবং চুক্তিতে বলা আছে ভারত তাকে ফেরত পাঠাতে বাধ্য এবং বাংলাদেশও যদি ভারতের কোনো বন্দী থাকে ফেরত পাঠাতে বাধ্য। এখন ভারত তার করা চুক্তি, তার করা আইন মানবেন কিনা এটা ভারতের ব্যাপার। তবে এসে আমরা দেখেছি যে গতকাল কিন্তু যে রিয়াকশনগুলো আছে, ভারতও কিন্তু একটা বিবৃতি দিয়েছে, ওদের ফরেন মিনিস্ট্রি থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। পররাষ্ট্র মুখপাত্র যে রণধীর জয়সওয়াল বলেছে, সে কিন্তু এ বিষয়ে স্পেসিফাই কোনো বক্তব্য দেয়নি। তারা বলছে যে রায়ের বিষয়ে অবগত এবং গতানুগতিক বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল গণতন্ত্রের স্বার্থে আমরা অঙ্গীকারাবদ্ধ, এইসব কথা বলেছে। এটা কূটনৈতিক বক্তব্য এবং আমি মনে করি এটা এক ধরনের সমর্থন করা সেটা বক্তব্য দিয়েছে। এবং 2013 সালের যে প্রত্যর্পণ চুক্তি করেছিল বাংলাদেশ এবং দিল্লির মধ্যে, সেই চুক্তি অনুযায়ী সেখানে একটি ধারা কিন্তু রাখা হয়েছিল যে রাজনৈতিক প্রকৃতি যদি হয়, রাজনৈতিক প্রকৃতির হয় যদি দোষীরা যদি ধরন, যদি মামলার যে সাজাটা সেটা যদি রাজনৈতিক প্রকৃতি হয়, তাহলে কিন্তু ইচ্ছা করলে সেটা সে খারিজ করে দিতে পারে, অর্থাৎ ইন্ডিয়া তখন বাউন্ড না পাঠাতে। তবে এই ক্ষেত্রে যেই গুম, গণহত্যা, এগুলো এটার আওতায় নাও পড়তে পারে। আবার 2006 সালে কিন্তু এই চুক্তিটা আপনার মডিফাই করা হয়েছিল। সেখানে আবার বলা হয়েছিল যে যদি ফেরত চায় সেক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওইখানে না করলেও চলবে, অর্থাৎ বলতে হবে না যে ফেরত দিতে হবে, তুমি ফেরত দিতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে ভারত না দিলে কি করবে? আন্তর্জাতিক আইনে এই ধরনের কোনো এক্সিকিউশন নেই, এটাই হলো আন্তর্জাতিক আইনের সবচেয়ে বড় দুর্বলতা, যে আইন আছে কিন্তু এর প্রয়োগ আপনি বাধ্য করতে পারবেন না। কিন্তু এটা দুই পক্ষের কূটনৈতিক সম্পর্ক এখানে অনেক ম্যাটার করবে। ফেরত দিল না ঠিকই, কিন্তু ভারতের সাথে পরবর্তী আরও যে কূটনৈতিক সম্পর্কগুলো যাবে বা আন্তর্জাতিকভাবে তখন ভারতকে ক্রিটিসাইজ করবে। আর আপনি বলছেন এটা মানে রাজনৈতিক মামলা কাকে বলি আমরা? এই যে 2 কোটি টাকার খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল, ট্রায়াল কোর্ট তাকে
5 বছরের কারাদণ্ড দিল, অ্যাপিলেট কোর্টে সে তাকে এটা ইনক্রিজ করে 10 বছর দিল, এগুলোকে রাজনৈতিক মামলা বলা যায়। এই গায়েবী মামলাকে রাজনৈতিক মামলা বলা যায়। কিন্তু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটিকে বলা হয় এটা ক্রাইম অফ দি ক্রাইমস। পৃথিবীতে যত অপরাধ আছে তার মধ্যে শ্রেষ্ঠ অপরাধ। আর আমরা যে প্রসিডিউরে ট্রায়ালটা করেছি, প্রত্যেক দিন গণমাধ্যমের সাহায্যে আমরা সারা পৃথিবীতে তুলে ধরেছি যে এখানে কী ধরনের এভিডেন্স দেওয়া হচ্ছে। এটাকে রাজনৈতিক বিচার তো বলার সুযোগই নাই, বরং আমরা মনে করি যে কোনো সাধারণ বিচারের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিচার। এবং এই ধরনের একটা বিচারের ফলে যদি কোনো ব্যক্তিকে কনভিকশন দেওয়া হয়, তাকে অন্য কোনো আইনে ফেরত দেওয়ার সুযোগ না থাকলেও, বরং চুক্তি না থাকলেও তাকে ফেরত দেওয়া উচিত, এই বিচারের সম্মান দেখিয়ে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য গত ডিসেম্বরে কিন্তু আপনার বাংলাদেশ থেকে আপনি জানেন যে ফরেন মিনিস্ট্রি থেকে একটা আবেদন করা হয়েছিল। সেই আবেদনে কিন্তু তারা কোনো রেসপন্স এ পর্যন্ত করেনি। তো এখন যেটা বলছে যে আইনগত যদি হয় যে বিষয়গুলো যেটা এখন গুরুত্ব পাবে যে দুই দেশের কূটনৈতিক আলোচনাটা কেমন হওয়া উচিত, মানে কি সেক্ষেত্রে কি কেমন হতে পারে? এই দুইটা আবেদনের একটু পার্থক্য থাকবে। সেটা হলো, আমরা যখন গ্রেফতারি পরোয়ানা কারো বিরুদ্ধে জারি করা হয় তখন সামনের দুইটা ফেট থাকে, যে হয় উনি কনভিক্টেড হবেন অথবা তিনি খালাস পাবেন, দুটাই সুযোগ থাকে। যদি খালাস পান তাহলে ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ভবিষ্যতে থাকবে না, এই জন্য ফেরত দেওয়া না দেওয়ার অব্লিগেশনস থাকে। কিন্তু যখন কারো বিরুদ্ধে এই যে কনভিকশন ওয়ারেন্ট যায়, অর্থাৎ পরোয়ানা যায়, শাস্তি পরোয়ানা যায়, যে তিনি অলরেডি দোষী সাব্যস্ত হয়ে গিয়েছেন একটা কম্পিটেন্ট কোর্টে, অতএব তাকে তখন ফেরত দেওয়াটা এই চুক্তি অনুযায়ী বা ওই রাষ্ট্রের জন্য এক ধরনের ম্যান্ডেটরি হয়ে যায়, যে তাকে নিরপরাধ করার আর তো আপাতত কোনো সুযোগ নেই। সে প্রাথমিক দৃষ্টিতে এবং একটা আদালতের বিচারে সে দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু এর আগে যেটা আমরা পাঠিয়েছি, উনি বলতে পারতেন যে এখন তো বিচার চলছে, আমি তো এখনও নিরপরাধ। সেক্ষেত্রে এখন তাকে ফেরত দেওয়ার জন্য পাঠালে এটা রিফিউজ করাটা ইন্ডিয়ার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। দোষী সাব্যস্তের পরে গ্রাউন্ডটা তৈরি করার জন্য, ব্যাখ্যা করার জন্য এখন তারা একটু চাপে থাকতে হবে, যে একটু না একটা বড় ধরনের চাপে থাকবে এবং তারা একটা বড় চ্যালেঞ্জ ফেস করবে। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং ফরেন মিনিস্টার কিন্তু বলছে যে যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী হচ্ছে ভারত, কাজেই প্রতিবেশীর সাথে অবন্ধুসুলভ আচরণ যাতে না হয়, এবং এতে এই বিষয়টা কি? হ্যাঁ, এটা সবাই বলছে যে ভারতের এখন সুযোগ এসেছে যে ভারত কি বাংলাদেশের বন্ধু নাকি শেখ হাসিনার বন্ধু এটা প্রমাণ করার। তো নিশ্চয়ই ভারত সেই সুযোগটা নিবে এবং বাংলাদেশের বন্ধু হিসাবেই সে পরিচয় দিবে। এখন 30 দিনের মধ্যে যদি আপনার আবেদন না করে সেক্ষেত্রে কি হবে? আমাদের দেশের প্রচলিত ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এই ডিলে মানে বিলম্বের দুটি অপশন আছে। একটা হলো তামাদি আইন 1908। এই তামাদি আইনের অধীনে যদি কেউ এই যে স্টিপুলেটেড পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে আপিল দায়ের করে, তো এই আইনে আপিল মঞ্জুর করার অর্থাৎ বিলম্ব মৌকুফ করার একটা সুযোগ আছে ওই আইনের 5 ধারায়। কিন্তু যে সকল স্পেশাল ল আছে যেখানে আপিলের মেয়াদ বলে দেওয়া ওই আইনেই, সেক্ষেত্রে ওই আইনের মেয়াদ পার হওয়ার পরে আপিলের এই বিলম্ব মৌকুফ করার আইনগত কোনো সুযোগ নেই। অতএব এখানেও এই 30 দিন পার হয়ে গেলে তারা যদি গ্রেফতার হয় তখন তার রায় কার্যকর করা হয়ে যাবে এবং কার্যকর করবে গভর্নমেন্ট, এটাই হলো আইন। এখন অ্যাপিলেট ডিভিশন যেহেতু কমপ্লিট জাস্টিস করতে পারেন, মানে আইনে যাই থাকুক না কেন অ্যাপিলেট ডিভিশন ন্যায় বিচারের সাথে পূর্ণ ন্যায় বিচার অর্থাৎ কমপ্লিট জাস্টিস করতে পারেন, সেটা অ্যাপিলেট ডিভিশন সিদ্ধান্ত নেবেন যদি ওনারা কখনো অ্যাপিল করেন। মামলার রাজসাক্ষী যে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ওনার সাজা 5 বছর দেওয়া হয়েছিল, এটা নিয়ে বিভিন্ন কথা উঠছে। যেহেতু আপনি একজন আইনজীবী, আসলে আইনের ধারাটা কি, যে রাজসাক্ষী হলে কেমন হতে পারে, বিশ্বে কি আছে এর উদাহরণ? বাংলাদেশেও একটা অসাধারণ উদাহরণ আছে এটার, এটা আমরা এই মামলা করতে গিয়ে দেখেছি। সেটা হলো এরশাদ শিকদারের মামলায় নূরে আলম নামে একজন রাজসাক্ষী হয়েছিলেন এবং সে এরশাদ শিকদারের সকল অপরাধের মাস্টার মাইন্ড এবং এক্সিকিউটর আর কি। এরশাদ শিকদার প্ল্যান দিতেন আর এক্সিকিউট করার অন্যতম লোক ছিলেন নূরে আলম, এবং সে সকল অপরাধ স্বীকার করেছিলেন এবং এরশাদ শিকদার কিভাবে কোথায় কাকে হত্যা করে লাশ ফেলেছেন সব বলেছিলেন। তখন কোর্ট কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছিলেন, একদম বেকসুর খালাস। আইনের স্পিরিটটাও তাই, যদি কেউ অপরাধের মধ্যে থেকে অপরাধে অংশগ্রহণ করে এবং কারা কারা অপরাধ করেছেন, দেখেন কোর কমিটির মিটিং হতো আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাসায়, এটা ওই কোর কমিটির মেম্বাররা ছাড়া আর কেউ জানে না ওখানে কি হয়েছিল। এটা আইজিপি সাহেব নিজে সাক্ষী দিয়ে বলেছেন যে ওইখানে শেখ হাসিনার কী ধরনের নির্দেশনা আসতো, কিভাবে সেটা বাস্তবায়ন হতো। যেদিন লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহারের হুকুম আসলেন,
সেদিন কিন্তু আইজিপি সাহেবের রুমে উনি এবং প্রলয় জোয়ারদার মাত্র দুজন ব্যক্তি বসা, উনার অফিস রুমে। ফোন আসলো, শেখ হাসিনার অর্ডার, এখন থেকে মারণাস্ত্র ব্যবহার করো। আইজিপি সাহেব এই কথাটা যখন শুনে টেলিফোনটা রেখে প্রলয় জোয়ারদারকে বললেন যে প্রাইম মিনিস্টারের হুকুম এসেছে, মারণাস্ত্র ব্যবহার করতে হবে। বলেন এই সাক্ষী পৃথিবীতে কে দিবে? কেউ জানে না, উনি এবং প্রলয় জোয়ারদার। প্রলয় জোয়ারদার ওখান থেকে বের হয়ে ওয়্যারলেস মেসেজে সারা পুলিশ স্টেশনে এটা জানিয়ে দিলেন। এই ধরনের অপরাধের মধ্যে থেকে যদি কোনো অপরাধী নিজেকে অ্যাপ্রুভার হিসাবে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজ করে হোল সার্কামস্টেন্সেস, অর্থাৎ সম্পূর্ণ ঘটনাটা, মানে দুইটা শর্ত, একটা হলো ট্রু, সত্য বলতে হবে, 2 নম্বর হলো পূর্ণ বলতে হবে। উনি কোনো একটা ঘটনা যদি গোপন রাখে, সব বললেন, একটা ঘটনা গোপন রাখলেন, এটা যদি ট্রাইব্যুনালের কাছে মনে হয় উনি আসামি হিসেবে সম্পূর্ণ শাস্তি পাবেন। কিন্তু ট্রাইব্যুনাল অবজারভেশনে বলেছেন যে ওনার বক্তব্য শুনে আমাদের মনে হয়েছে যে উনি পূর্ণ এবং সত্য বলেছেন। তো এইটা বললে আইনে আসলে তাকে শাস্তি দেওয়ার সুযোগ থাকে না, আইনের স্পিরিটটা হলো তাই, এবং অতীতের নজিরও তাই যে উনি খালাস পাবেন। কিন্তু ট্রাইব্যুনাল রায়ের পরের সেশনে গিয়ে বলেছেন যে যেহেতু অপরাধের নৃশংসতা অতি জঘন্য, অতি মারাত্মক, এই জন্য সে খালাস পাওয়ার মতো হলেও তাকে আমরা খালাস প্রদান করছি না, তাকে আমরা একটা মিনিমাম শাস্তি প্রদান করছি, সেটা হলো 5 বছর। দুটা কথা বলেছেন ট্রাইব্যুনাল, একটা হলো যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত সে যে অপরাধ করেছে, তারপরে বলছে সে এই অপরাধের যে স্বীকার করেছে এবং শহীদ পরিবার, আহত পরিবার, জাতির কাছে এবং ট্রাইব্যুনালের কাছে উনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে, এবং কোর্ট বলছে তার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে মনে হয়েছে সে অন্তর থেকেই ক্ষমা চাচ্ছেন, অতএব তাকে খালাস দেওয়া উচিত। তাহলে দুইটা অপশন পেলেন, একটা হলো মৃত্যুদণ্ড দেওয়া উচিত, আবার ক্ষমা চাওয়াতে তাকে খালাস দেওয়া উচিত। কিন্তু দুইটাই বিবেচনা করে ট্রাইব্যুনাল 5 বছরের শাস্তি দিয়েছে। এখন আসেন যে তাহলে কি যে কেউ আসলে খালাস পাবে? এটা অবশ্যই না। এই যে 3 জন আসামি এখানে এসেছেন, এই 3 জনের মধ্যে লাস্ট স্টেজে আছেন উনি। প্রথম সুপিরিয়র হলো শেখ হাসিনা, তার অর্ডার দিয়েছেন আসাদুজ্জামান খান কামালকে, সেইটা ফিল্ডে এক্সিকিউট করেছেন উনি। তবে এই 3 জনের মধ্যে উনি হলো অ্যাবেটর, আর বাকিরা হলো প্রিন্সিপাল অ্যাকিউজড। এই জন্য এক্ষেত্রে ওনারটা ট্রাইব্যুনাল বিবেচনা করেছেন। এখানে অবশ্যই যে কেউ এসে অ্যাপ্রুভার হতে চাইলে আমরা মনে করি যে ট্রাইব্যুনাল এটার সুযোগ দিবেন না। তো উনি যদি অ্যাপিল করেন এটা অ্যাপিল ডিভিশনে সেটেল হবে, আর অ্যাপিল না করলে তো ওনার এই সাজা ভোগ করতেই হবে। অ্যাপিল করলেও আপনার এই সাজা এটা কি কমবে না এটাই বহাল থাকবে? এটা তো অ্যাপিল ডিভিশন সিদ্ধান্ত নেবেন যে আসলে সেক্ষেত্রে আইন কি বলে, মানে কি 5 বছরের আইনের কথাটা হলো যদি উনার এই বক্তব্যটা ফুল অ্যান্ড ট্রু হয় তাহলে উনি ক্ষমা পেতে পারেন, একদম ফুল ক্ষমা। আর যদি অ্যাপিল ডিভিশনের কাছে মনে হয় যে ওনার এই বক্তব্যে মধ্যে কিছু অসত্য আছে অথবা সম্পূর্ণ উনি বলেন নাই, তাহলে উনি অন্যান্য আসামিরা যে শাস্তি পেয়েছেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, এটাই পাবেন। তামিম ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, 1 মিনিট জাস্ট, আপনি আপনার লাস্ট রিয়াকশনটা 1 মিনিটে বলবেন। লাস্ট রিয়াকশন হলো এই ট্রাইব্যুনালের একজন সাক্ষী যার নাম পারভিন, সে এই জুলাই গণ অভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছে। ওর সাক্ষীর লাস্ট প্যারাগ্রাফটা আমি আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাই। সে একজন মহিলা, সে যাত্রাবাড়ি এলাকায় রাজমিস্ত্রির হেল্পার হিসাবে কাজ করত। রাজমিস্ত্রিকে ইট বালু এটা উঠিয়ে দিত, এটা ছিল তার পেশা। তো আন্দোলন চলাকালীন অবস্থায় সে তার কর্মস্থলে কাজ শেষ করে বিকালবেলা বাড়িতে ফিরছে। এই সময় দেখে যে রাস্তার পরে অসংখ্য লাশ পড়ে আছে। তার মধ্যে একটি গুলিবিদ্ধ ব্যক্তির দিকে তাকিয়ে দেখে যে তার বয়স 8 থেকে 10 বছর হবে। ওর এই 8 থেকে 10 বছর বয়সে একটা বাচ্চা মারা গিয়েছিল, সেজন্য সেই বাচ্চাটার দিকে তাকিয়েও আর সহ্য করতে পারেনি, ওই গুলির মধ্যে গিয়ে বাচ্চাটাকে কোলে করেছে। ছেলেটার গলায় একটা আইডি কার্ড স্কুলের, আর শরীরে ইউনিফর্ম পরা। বাচ্চাটা বলছে যে আন্টি আমাকে বাঁচান। এটা শুনে পারভিন তাকে মাটি থেকে কোলে করেছে যে ওকে নিয়ে যাবে। তখন দূর থেকে পুলিশরা বন্দুক তাক করে আছে। তো ও হাত উঠে বলছে যে তোমরা গুলি করো না, বাচ্চাটা গুলিবিদ্ধ হয়েছে। বাচ্চাটাকে যখন সে বুকে জড়িয়ে ধরেছে, ঠিক তখন বাচ্চাটার পিঠ বরাবর আরেকটা গুলি করেছে পুলিশ। তখন বাচ্চাটা পারভিনকে আরো শক্ত করে জাপটে ধরে হাতটা ছেড়ে দিয়েছে। তার মানে ওই বাচ্চাটার প্রাণটা ওখানেই বেরিয়ে গেল। পারভিন তখন মাথাটা বাঁকা করে দেখছে যে এত করে বলার পরেও কারা গুলিটা করলো।
মাথাটা বাঁকা করার সাথে সাথে পারভিনের মুখ বরাবর পরের গুলিটা এসছে। পারভিন এখন অন্ধ, পারভিন চোখে দেখে না। সেই ট্রাইব্যুনালে হাতড়িয়ে হাতড়িয়ে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দিয়েছে, দিয়ে বলেছে যে আমি এখন 8 মাসের অন্তঃসত্ত্বা, তারপরেও আমি বরিশাল থেকে এসেছি সাক্ষী দিতে। আমার সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্য হলো যে আমি যদি আজকে সাক্ষ্য না দেই তাহলে ভবিষ্যতে আবার আমার উপরে গুলি হবে, এবং যারা ক্ষমতায় আসবে তারা মনে করবে যে গুলি করে মানুষ হত্যা করলে কোনো বিচার হয় না। এটা ছিল একজন মহিলা রাজমিস্ত্রির সহকারী স্টেটমেন্ট বিফোর ট্রাইব্যুনাল। এটাই আমরা দেখি। ওকে তামিম ভাই, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজের আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল।